হোয়াট ইজ দিস? এগুলো কি? কেন? যা ঠিক করতে বলেছেন তাই তো দিলাম। এসব ঠিক করা হয়েছে গতকাল। এই ফাইলগুলো তোকে আবার রেডি করতে হবে। কিন্তু ম্যাম, আমি তো। চুপ! তোকে যা বলেছি তাই করবি। এখন চল, আমাকে গাড়ি করে আমার বাসায় দিয়ে আসবি। কিন্তু আমি তো আপনার ড্রাইভার না। তাছাড়া আমি অফিসে জব করি। তার মানে এই না যে আপনার গাড়ির ড্রাইভার হব। মুখে মুখে কথা বলিস? তোকে আমি টাকা দিয়ে রেখেছি আমার কাজ করার জন্য। আমি কি করব না করব সেটা কি আমার তোর কাছ থেকে জানতে হবে? যা, গাড়িটা বের করে আন। আমি কিছু বললাম না। মাথা নিচু করে অফিস থেকে গ্যারেজে চলে গেলাম। ওখান থেকে গাড়িটা বের করে অফিসের সামনে আসলাম। একটু অফিসের সামনে আসতেই নীলা অফিস থেকে নিচে নেমে গাড়িতে উঠে তখন আমাকে বলে ওঠে। চল সামনের 5 স্টার হোটেলে, ওইখানে কফি হাউসে, ওখানে নিয়ে যা গাড়িটা। আচ্ছা, তোরা কি কখনো এসব জায়গায় গিয়েছিস? ও, আমি তো ভুলেই গিয়েছি। তুই তো একটা ফকির, তোরা এসবে কিভাবে যাবি? নীলার এমন অপমান মানতে পারছি না। কিন্তু কি করব? আমি যে অসহায়। মিস নীলা, কখনো যদি সময় আসে আপনার এসবের প্রতিশোধ আমি হাড়ে হাড়ে তুলে নিব। কি রে, কি ভাবছিস? রাগ হচ্ছে? তুই এখনো দেখিসনি এই নীলা চৌধুরী কি করতে পারে। আমি কিছু বললাম না। চুপ করে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতেছিলাম। একটু পরে একটা বড় হোটেলের সামনে গাড়িটা থামাই। তখন নীলা গাড়ি থেকে নামতেই কতগুলো মেয়ে এসে নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো। কি রে দোস্ত, তুই তো আমাদেরকে ভুলেই গেছিস। লন্ডন যাওয়ার পরে আর তোর কোনো খোঁজ খবর নেই। না, আসলে তেমনটা টাইমিং হয়ে ওঠেনি, তাই তোদের সাথে তেমন রেগুলার কথা বলাটাও হয়ে ওঠেনি। আচ্ছা, তোর গাড়ির পাশে ছেলেটা কে? দেখতে তো অনেক হ্যান্ডসাম, কিউট আছে। এই, এদিকে আয়। আমি গাড়ির সামনে দাঁড়িয়ে ফোন চালাচ্ছিলাম। তখন নীলা ডাক দিতে ওর সামনে যেতে ও আমাকে বলে উঠল। যা, ওখানে খাবারটা অর্ডার করা আছে, নিয়ে আয়। আমি জানি নীলা আমাকে ওর বান্ধবীদের সামনে অপমান করার জন্য এসব বলছে। আমি কিছু বললাম না। মাথা নিচু করে খাবারটা আনতে গেলাম। কি রে দোস্ত, তোর কিছুই তো বুঝতে পারছি না বিষয়টা কি। তোদেরকে সেদিন আমি একটা ছেলের কথা বলেছিলাম না? হ্যাঁ, বলছিলিস তো। ওই ছেলেটা তোকে অপমান করেছে আর তোকে সবার সামনে থাপ্পড় মেরেছে। তার মানে কি ও সেই ছেলেটা? হ্যাঁ, ওটা সেই ছেলেটা। এই নীলা চৌধুরী কি পারে ওকে আজকে আমি সব দেখাবো। এরপরে আমি খাবার এনে নীলার টেবিলে খাবারটা রাখি। তখন খেয়াল করি 5টা বেজে গেছে। ম্যাম দেখুন, আমার ডিউটির সময় শেষ, তাই আমি চলে যাচ্ছি। তুই চলে যাবি মানে? তুই চলে গেলে আমাকে ড্রাইভ করে বাসায় দিয়ে আসবে কে? দেখুন ম্যাম, আমার ডিউটি যত সময় আমি করেছি, এখন আমার শেষ সময়। এখন আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। এটা বলে ওখান থেকে চলে আসি। দোস্ত, আর যাই বলিস, ছেলেটা কিন্তু অনেক কিউট আছে। ওকে দেখতে একেবারে কিউটের ডিব্বা মনে হচ্ছে। ওই, একদম চুপ তুই। একটা কথাও বলবি না। ওই ছেলেটাকে তো আমি আগামীকাল দেখছি। ওখান থেকে বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজকে সারাদিন পেটে কিছু দানা পানি পড়েনি। ভেবেছি কিছু বাইরে থেকে খাবো। তাই পকেটে হাত দিয়ে দেখি পকেটে একটা পয়সাও নেই। ক্ষুধাটা প্রচণ্ড পরিমাণে লেগেছে। তাই বাধ্য হয়ে এক প্রকার বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি, যদি ক্ষুধাটা চলে যায়। রাস্তার মধ্যে ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ করেই ওই দিনের রিক্সাওয়ালাটা সামনে এসে বলে। বাবা, এখানে বসে আছেন যে? না চাচা, এমনি বসে আছি। না বাবা, আমার তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছুই আজ খাও নাই। না আসলে চাচা, আমার টাকা নেই। তুমি আর বলা লাগবে না, আমি জানি। এই নাও, টাকাটা রাখো। জি জি জি, না চাচা, আমি নিতে পারবো না টাকাটা। দেখো বাবা, তুমি আমার যে উপকার করেছো তা আমি কখনোই লাখ টাকা দিলেও শোধ করতে পারবো না। এটা আমি তোমার বাবা হয়ে দিয়েছি মনে করো। রিক্সাওয়ালা চাচাটা এক প্রকার জোর করে টাকাটা হাতে গুঁজে দেই। চাচা, কিন্তু এই টাকাটা আমি যখন ফেরত দিব তখন কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে, সমস্যা নেই বাবা, তোমার বেতন হলে ফিরিয়ে দিও।
এরপর রিক্সাওয়ালা চাচা ওখান থেকে চলে যায়। আমি মনে মনে ভাবছি, আমার তো এখন অবস্থা হাতে হারিকেন। আর কিছু না ভেবে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি। এরপর বাসায় এসে রান্না করে দিই। এর মধ্যে রাত হয়ে গেছে। হঠাৎ করে ফোনে একটা কল আসে। হ্যালো, কে বলছেন? কেমন আছো? ওহ নেহা, ভালো আছি। আপনি? ওই, তোমাকে না বলেছি আমাকে আপনি করে বলবে না, তুমি করে বলার জন্য? ও সরি, আচ্ছা বলো, কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু ম্যাম তোমার সাথে এমন কেন করছে? আর তুমি কেন প্রতিবাদ করছো না? আসলে আমরা গরিব মানুষ, তাই বড়লোক মানুষরা আমাদের নিয়ে মজা ঠাট্টা করবে, এটাই স্বাভাবিক। তুমি জবটা ছেড়ে দাও। না, যত কষ্ট হোক না কেন, আমি জবটা ছাড়তে পারবো না। কারণ আমার পুরো ফ্যামিলি আমার উপর। নেহার কিছু বলল না। ওর সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। এর মধ্যে রান্নাটাও শেষ হয়ে গেছে, তাই খাবার খেয়ে শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের সামনে একটু আসতেই দেখলাম নীলা তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আমাকে সামনে যেতে দেখে বলে উঠল, এই, এদিকে আয়। জি বলুন। আমার জুতাটা নোংরা হয়ে গেছে, ওটা পরিষ্কার করে অফিসে যা। আমার হাতে একটা পানির বোতল দিয়ে কথাটা বলল নীলা। ওর সাথে ওর বান্ধবীরা ওর এমন কথা শুনে তাকিয়ে রইল আমার দিকে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম অনিক ও নেহা এসব দেখছে, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়। রাতে হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি অফিসের সময় আর মাত্র 10 মিনিট বাকি আছে। তখনই নীলা আবারও বলে ওর জুতো পরিষ্কার করে দিতে। তখনই পানির বোতলের পানি ওর মুখে ছুঁড়ে মেরে দিই। ওর মুখের সব মেকআপ নষ্ট হয়ে যায়। তখন ওই নীলা বলে ওঠে, হোয়াট দ্য হেল ইউ! দেখুন, আমার অফিসের এখনও 10 মিনিট বাকি আছে। তা আমি এখন আপনার কথা শুনতে বাধ্য নই। আন্ডারস্ট্যান্ড? এটা বলে নীলার সামনে থেকে চলে আসি। তখন পিছন থেকে খেয়াল করলাম নীলা আমার কাণ্ড দেখে এতটা রেগে গেছে যে ওর ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে। দোস্ত, এটা কি হলো? তুই ওকে অপমান করতে চাইলি, কিন্তু ও তোকে নিজে সবার সামনে অপমান করে গেল। আমি তোকে ছাড়ছি না। আমি এর প্রতিশোধ খুব ভয়ঙ্করভাবে নেব। অফিস এসে নিজের কেবিনে বসতেই তখনই অনেক ভাই এসে বলতে লাগলো। তুমি চুপ করো, ও যা করেছে ঠিক করেছে। এর মাঝে নীলা রাগে গজগজ করতে করতে অফিসে প্রবেশ করে। তখনই অনিক আর নেহা ওদের কেবিনে চলে যায়। আমি বসে আমার নিজের কাজ করছিলাম। প্রায় আধা ঘন্টা পর একটা পিয়ন এসে বলল আমাকে ম্যামের রুমে ডাকছে। আল্লাহ জানে এখন না জানি কি করবে ডাইনিটা। আর কিছু চিন্তা না করে নীলার কেবিনের ভিতরে প্রবেশ করতেই নীলা বলে ওঠে, কী রে, নিজেকে কি খুব চালাক মনে করিস? কেন ম্যাম, আমি কি করেছি? তুই তো কিছুই করিসনি। যা করব আমি করব। আপনি করবেন মানে? কিছুই বুঝলাম না। হুম, তোর বোঝা লাগবে না। তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখ। তোর এই অফিসে অনেক সম্মান, তাই না? এখন দেখ আমি তোর সম্মানের কি করি। আমি নীলার কোনো কথাই বুঝলাম না। হঠাৎ দেখতে পেলাম নীলা ওর গায়ের জামা ছিঁড়তে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগে নীলা চিৎকার করে বলতে লাগলো, কে 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 আছো? হেল্প! আমাকে বাঁচাও, এই শয়তানটা আমার উপর। এসব কথা বলে নীলা চিৎকার করতে লাগলো। তখনই অফিসের সবাই চলে আসে। তখনই নীলা ইশারায় বলতেই পিয়ন এসে আমার বুকে একটা লাথি দিয়ে ফেলে দেই। আমি খেয়াল করলাম কেউ কিছু বলছে না। সবাই আমার দিকে ঘৃণা চোখে তাকিয়ে আছে। কেউ আমাকে বিশ্বাস করতে পারছে না। নেহার দিকে তাকাতেই নেহা, ঠাস! ছি! স্মাইল! আমি কখনো ভাবি নাই তুমি একটা মেয়ের সাথে এমন কিছু করবে। আমি তোমাকে ভালো ছেলে মনে করে ভালোবেসেছিলাম। ভাবছিলাম তোমাকে আমার মনের কথা বলে দিব, কিন্তু তুমি, ছি! তোমার প্রতিশোধের জন্য একটা মেয়ের সাথে এমনটা। আমি কিছু বললাম না। এতটুকু বুঝে গেছি মানুষ কতটা সহজেই ছলনাকে বিশ্বাস করে নেই। পিয়নের লাথি খেয়ে আমার ঠোঁট পেটে রক্ত বের হচ্ছে। তখনই আঙ্কেল মানে নীলার বাবা অফিসে প্রবেশ করে। তখনই নীলা দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা, এই ছেলেটা আমার সাথে। এটা বলে নীলা ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখনই নীলার বাবা আমার সামনে এসেই
ইসমাইল, তোমার মতো ছেলে এমন কিছু করতে পারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তখন নীলার বাবা আমার শার্টের কলা ধরে আবারও বলতে লাগলো, তুমি আজকে আমার মেয়ের সাথে যা করেছো তাতে আমার মান সম্মান সবকিছু ধুলোর সাথে মিশে গিয়েছে। এখন আমার মেয়ের সম্মানের বিষয়। এখানে আমার মেয়ের সম্মানের বিষয়, আমার মান সম্মানের বিষয়। আমি চাইলে তোমাকে পুলিশে দিতাম, কিন্তু তুমি আমাকে আমার জীবন বাঁচিয়েছো। তাই তোমাকে আমি শেষ একটা চান্স দিচ্ছি। 7 দিনের ভিতরে তুমি আমার মেয়ের 1 মাসের খরচ 5 লক্ষ টাকা আমাকে এনে দিতে পারো। আর তুমি যদি এটা না করতে পারো তাহলে আমি তোমাকে পুলিশে দেব। এটা বলার পর নীলার বাবা নীলাকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন দারোয়ান এসে আমাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। আমার সাথে এমন কিছু ঘটে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। কিন্তু আমাকে যদি পুলিশে দিয়ে দেই তখন আমার মার বোনের কি হবে? ওদের দেখাশোনা কে করবে? ওদের জন্য টাকা কে পাঠাবে? ওরা তো না খেয়ে মরে যাবে। আমি জানি না, যেভাবে হোক আমার টাকার ম্যানেজ করতে হবে। আজকে নিজেকে খুব বড় অসহায় মনে হচ্ছে। সবার মাথার উপরে বাবার ছায়া থাকে, কিন্তু আমার ছায়া দেওয়ার মতো সে বাবাটাই নেই। এসব ভাবছি আর এক মনে হাঁটছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তখনই আমার ফোনে একটা কল আসলো। কলটা হাতে দেখি আম্মু ফোন করেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু বলে উঠল, কিরে বাবা, কেমন আছিস? জি আম্মু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, তুমি আর শিল্পা কেমন আছে? আমি ভালো আছি, কিন্তু শিল্পীকে কলেজে অ্যাডমিশন নিয়ে দিয়েছি, কিন্তু এখন টাকার প্রয়োজন। কিন্তু কেন, কিসের কিন্তু? কারণ তুই তো টাকা পাঠাসনি, আর সব টাকা ছাড়া কলেজের ভিতরে প্রবেশ করতে দিবে না। বাসায় আমার হাতে যা টাকা ছিল তা দিয়ে ওর খরচ হয়ে গেছে। এখন কাল কি খাবো সেটাই ভাবছি। আম্মু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য টাকা দিচ্ছি। এটা বলে কলটা কেটে দিই। আমার খুব কষ্ট হচ্ছে। আমার জন্য আমার পরিবারের কতটা কষ্ট হচ্ছে। ঠিকমতো আমি আমার পরিবারকে চালাতে পারছি না। আগামীকালকে কি খাবে? তার জন্য ওদের কাছে কোনো টাকা নেই। তাই যেভাবে হোক ওদেরকে আমার প্রথমেই টাকা পাঠাতে হবে। তাই একটা ফোনের দোকানে গিয়ে আমার হাতের শখের ফোনটা বিক্রি করে দিয়ে প্রায় 10 থেকে 12 হাজার টাকার মতো হয়। তখন ওই টাকা থেকে 500 টাকা রেখে বাকি সব টাকা আমার জন্য পাঠিয়ে দিই। মাথার মধ্যে একটা চিন্তা এখনও ঘুরপাক খাচ্ছে। কিভাবে 1 সপ্তাহের মধ্যে নীলার বাবার কথা মতো 5 লক্ষ টাকা ম্যানেজ করব? আমার কাছে তো এখন একটা টাকাও নেই। ওই 500 টাকা দিয়ে কিছু খাবার কিনে বাসায় চলে আসি। বাসায় এসে বসে চিন্তা করছি কি করব। হঠাৎ দেখলাম কলিং বেলের শব্দ। দরজা খুলতে দেখি অনেক ভাই দাঁড়িয়ে আছে, হাতে একটা বান্ডিল। তখন অনেক ভাই আমাকে বলতে লাগলো, আরে ভাই, তুমি কি বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? ভিতরে তো ঢুকতে দাও, তোমার সাথে কথা আছে। আর তোমাকে এতটা কল দিয়েছি, তোমার ফোন কেন বন্ধ? আসলে ভাই, বাসায় টাকা পাঠানোর জন্য ফোনটা বিক্রি করে দিয়েছি। আমি জানি তোমার বিষয়টা, তুমি কতটা কষ্টে আছো। এই নাও, এখানে 5 লক্ষ টাকা আছে। কি বলছেন অনিক ভাই? আপনি এত টাকা কোথায় পেলেন? আর আমাকে কেন দিচ্ছেন? আমাকে সাহায্য বা কেন করছেন? আরে বোকা, আমি তোমাকে এতগুলো টাকা কিভাবে দিব? আমি এত টাকা কোথায় পাবো? তাহলে তোমার সব প্রশ্নের উত্তর এই ফোনে আছে। তুমি এই ফোনে কথা বলো, উনি লাইনে আছে। আমি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলার বাবার কণ্ঠে বলে উঠল, আমি জানি ইসমাইল, তুমি খুব অবাক হচ্ছ। অবাক হওয়ার কথা। এই আমি তোমাকে টাকা আনার জন্য বলছি, আর আমি বা কেন তোমাকে এই টাকাগুলো দিচ্ছি। আসলে আমি সবকিছু জানি, কারণ আমি সিসিটিভি ফুটেজে সবকিছু দেখেছি। জানো ইসমাইল, আমার মেয়েটা অনেকটা অহংকারী, আর ওর এই অহংকারটা তুমি একমাত্র ভাঙতে পারবে। আমার মেয়েটাকে সঠিক পথে তুমি আনতে পারবে। তুমি একমাত্র ছেলে যে আমার মেয়েকে হ্যান্ডেল করতে পারবে। তাই আমি এমন একটা প্ল্যান করি যাতে নীলার সাথে তোমার বিয়েটা দিতে পারি। তুমি আমার কথায় রাগ করো না। আমি তোমার বাবার মতো। তুমি মনে করো তোমার বাবা তোমার কাছে একটা অনুরোধ করছে, তুমি আমার কথাটা রাখবে বাবা, বলো? ছি ছি আঙ্কেল, এসব কি বলছেন? আমি আপনার কথা রাখবো। আপনার মেয়েকে আমি সঠিক পথে এনে আপনার কাছে ফিরিয়ে দিব। বাবা, তুমি আমার মনে একটা আশা দিয়েছো, তোমার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। তুমি পারবে আমার মেয়েটাকে সঠিক পথে নিয়ে আসতে। তাহলে বাবা, তুমি ওই কথা মতো চলে আসো। এটা বলে নীলার বাবা কলটা কেটে দেই। তখন অনেক ভাই আমাকে টাকার বান্ডিলটা দিয়ে ওখান থেকে চলে যায়। এখন যেন
মনটা একটু হালকা লাগছে। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সকালবেলা অনেক ভাই আর আমি সহ নীলার বাসায় যাই। বাসায় গিয়ে দেখি নীলা ও তার বাবা ড্রয়িং রুমে বসে আছে। আমি বাসায় এসে নীলার বাবার হাতে টাকা দিয়ে দিই। নীলা চমকে ওঠে, কারণ আমি এতগুলো টাকা একদিনের ভিতরে কিভাবে ম্যানেজ করে নিলাম। তুই এতগুলো টাকা কোথায় পেলি? চুরি করলি নাকি? আমি এটা কোথায় পেয়েছি তা আমি আপনাকে বলতে বাধ্য নই। তাহলে আঙ্কেল, আপনার কথা অনুযায়ী নীলাকে আমি যদি 1 মাসের খরচ দিতে পারি 5 লক্ষ টাকা, তাহলে আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন। এটা কিন্তু আপনি কথা দিয়েছেন। বাবা, ও কি বলছে? তার মানে তুমি আমাকে ওর সাথে বিয়ে দেবে? দেখ মা, কথা যখন দিয়ে ফেলেছি তাহলে কথা তো রাখতেই হবে। আমি হচ্ছি চৌধুরী বংশের মানুষ। তুই ভালো করে জানিস, আমরা যাকে একবার কথা দিয়েছি আমাদের কথার দাম আছে। আমরা মরে যাব, তারপরও সেই কথা আমাদের নড়বে না। কিন্তু বাবা, আমি ওকে... না, তোর কোনো কিন্তু আমি শুনতে পারবো না। ও যেহেতু আমার কথা রেখেছে তাহলে আমাকেও ওর কথা রাখতে হবে। তাই আমি তোকে ওর সাথে বিয়ে দেব, আর বিয়ের পরে তুই ওর সাথে চলে যাবি। খেয়াল করলাম নীলা রেগে ওখান থেকে ওর নিজের রুমে চলে যায়। তখন নীলার বাবা আমার উদ্দেশ্যে বলে উঠল, দেখো ইসমাইল, তুমি ওকে তোমার সাথে গ্রামে নিয়ে যাও। ও দেখুক সাধারণ মানুষ কতটা কষ্ট করে। ওকে তুমি বোঝাও। আর তোমার যত খরচ যাই হোক না কেন, আমার ক্রেডিট কার্ড তুমি নিয়ে যাও। আমি আগে থেকে কাজী অফিসে বলে রেখেছি তোমাদের বিয়ে আজকে সন্ধ্যায় হবে। আর এই নাও, এখানে লিস্ট আছে। আর নাও, এখানে 50,000 টাকা আছে। এখানে যা যা প্রয়োজন সব কিছু ম্যানেজ করে নাও। তোমাদেরকে সন্ধ্যায় আমি বিয়ে দিব। তুমি আর অনিক সহ সব কিছু ঠিক করে নাও আগামীকাল। তারপর আমি আর অনেক ভাই ওখান থেকে চলে যাই। দেখতে দেখতে বিয়েটা অবশেষে হয়ে গেছে। কখনো কল্পনাও করতে পারিনি এমন একটা দেমাগী মেয়ের সাথে বিয়েটা এভাবে হয়ে যাবে। আসলে নীলা দেখতে খারাপ না, যথেষ্ট সুন্দরী, কিন্তু ওর মনের মধ্যে সাধারণ মানুষের জন্য একটু দয়ামায়া নেই। কিন্তু আমি ওর ভিতরে ভালো মানুষটা যেভাবে হোক জাগিয়ে দেব। এটা আমাকে করতে হবে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। সব পুরুষ এই দিনটার জন্য অপেক্ষা করে, কিন্তু আমি সেই হতভাগা যার কপালে বাসরাতটা নামক এই পবিত্র ভালোবাসার বন্ধন লেখা নেই, যেখানে দুটি মন একসাথে মিলিত হয়। পা টিপে টিপে বাসর ঘরের ভিতরে প্রবেশ করতে দেখি নীলা রুমে নেই। একটু অবাক হলাম। পিছনে ঘুরতে দেখি নীলা প্যান্টার একটা গেঞ্জি পরে বসে আছে। কি ব্যাপার, তুমি এভাবে এখানে বসে আছো কেন? তুই কি ভেবেছিস আমি বউ সেজে খাটে বসে থাকবো আর তুই আসলে আমি তোকে সালাম করব, তাই না? তোর কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? তুই তো আমার পায়ের... একদম চুপ, একটা কথা বলবি না। তোর এখন কিসের দেমাক? এখন তুই আমার স্ত্রী। তোর কত বড় সাহস! তুই আমার গায়ে হাত তুললি, ছোট লোকের বাচ্চা! আজকে তোকে তো আমি... নীলার হাতটা ধরে ওকে আবার কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তুই ভুলে যাবি না, তুই আমার এখন স্ত্রী। আমার এখন থেকে তোর উপর অধিকার আছে। তখন নীলা কান্না করতে করতে বলল, হ্যাঁ, তুই আমাকে থাপ্পড় দিলি? আমার জীবনে কখনো এতগুলো থাপ্পড় দেয়নি। এই একদম চুপ, তোর ন্যাকা কান্না বন্ধ কর। আর আমি সোফায় গিয়ে শুয়ে পড়ছি, তুই গিয়ে খাটে ঘুমা। আগামীকাল তোকে আমার বাসায় যেতে হবে। এটা বলে ওখান থেকে সোফায় চলে আসি। নীলার বাবাকে আমি কথা দিয়েছি, ওরে অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দিব। ওকে একজন ভালো মানুষ হিসাবে তৈরি করব। খেয়াল করলাম আমার থাপ্পড় খেয়ে নীলার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। একটু পর দেখি নীলা গুটিসুটি মেরে খাটের উপর শুয়ে পড়ল। নীলাকে ঘুমন্ত অবস্থায় একবারে বাচ্চাদের মতো লাগছে। আমার থাপ্পড়ে ওর ফর্সা গালের মধ্যে 4টা আঙ্গুলের দাগ বসে গেছে। নীলার চোখের মধ্যে একটা অসম্ভব মায়া আছে। যে কোনো পুরুষ ওর এমন মায়াবী চোখের দিকে তাকালে ওর মায়াজালে বন্দি হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা এখনও ঘুমাচ্ছে। তাই কিছু না বলে নিচে আসতে দেখি নীলার বাবা, মানে আমার শ্বশুরাব্বা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে বলে উঠল, কি ব্যাপার বাবা, নীলা কি এখনো ঘুম থেকে উঠে নাই? না আঙ্কেল, ও এখনও ঘুমাচ্ছে। আমরা দুপুরে বের হব। আর আমাকে এখন একটু অফিসে যেতে হবে। অফিসে আমার একটু কাজ আছে। মনে মনে বললাম যে
অফিসের মধ্যে আমার একটা মান সম্মান ছিল, সে সম্মানটা নীলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সবাইকে বিশ্বাস করাতে হবে, চোখের সামনে যা দেখে তা সব সময় সঠিক হয় না, মাঝে মধ্যে নিজের চোখে ভুলটাও দেখে। কিন্তু বাবা, তুমি এখন এই সকাল সকাল অফিসে গিয়ে কি করবে? না আঙ্কেল, আমার অফিসে একটু কাজ আছে, তাই আমি এখন নাস্তাও করব না, এখন অফিসে যাব। অফিস থেকে একসাথে আমি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হব। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, গ্রামে যাওয়ার সময় আমার গাড়িটা নিয়ে যাও। আমি ড্রাইভারকে বলে দিয়েছি তোমাদেরকে গ্রামে নামিয়ে দিবে। ঠিক আছে, এটা বলে আমি বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর দেখলাম অনেক ভাইও অফিসের ভিতরে যাচ্ছে। আমাকে দেখে বলে উঠল, ও, কনগ্রাচুলেশন ভাই। আপনাকে তো কনগ্রাচুলেশন জানাতে আমি ভুলেই গিয়েছি। আর আপনাকে তো ভাই না, এখন থেকে আমাদের বস বলতে হবে, কারণ আপনি তো এখন থেকে আমাদের বস হবেন। আরে কি বলেন ভাই, আপনি আমার যে উপকার করেছেন, আমি কখনো এই উপকারের শোধ কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না। আরে কি বলেন ভাই, আমি মানুষ হয়ে আপনার পাশে দাঁড়িয়েছি, এটাই তো স্বাভাবিক। ও ভাই, আপনাকে যে বলেছিলাম ফুটেজটার কথা। আরে ভাই হ্যাঁ, আমি ওই ফুটেজটা ওই দিন ম্যানেজ করেছিলাম, আপনার জন্য রেখে দিয়েছি, এমনকি সাথে করে নিয়ে এসেছি, এই নিন। ধন্যবাদ বলে আপনাকে ছোট করব না। হ্যাঁ, ওই দিন নীলার সাথে যা ঘটে গেছে তার সিসি ক্যামেরার ফুটেজটা অনেক ভাইয়ের মাধ্যমে ম্যানেজ করে নিই। এরপরে আমি অফিসের ভিতরে প্রবেশ করতে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ কেউ কল্পনাও করতে পারেনি যে এমন হওয়ার পর আমি অফিসের মধ্যে আবার ফিরে আসব। এরপরে আমি সবার উদ্দেশ্যে বলতে লাগলাম, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা তো সেদিন আমাকে ছিবা যা ইচ্ছা তাই বলেছেন। পুরো ঘটনাটা না দেখে না শুনে আমাকে অনেকেই অনেক কিছু মন্তব্য করেছেন। মানে কিছু বুঝলাম না, তুমি কি বলতে চাচ্ছ? আমি কি বলতে চাচ্ছি তা আমি এখনই দেখাচ্ছি। এটা বলে আগে সিসি ক্যামেরার ফুটেজটা সবার সামনে প্লে করে দেখাতে লাগলাম। ফুটেজটা দেখার পর সবার মুখের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অপরাধীদের মতো। তখন সবার উদ্দেশ্যে আমি বলে উঠলাম, আসলে কি জানেন তো, আমরা যখন যা শুনি তাই বিশ্বাস করে ফেলি। কখনো কোনো ছেলের দিক থেকে একটা বারও ভাবি না ছেলেটা কি এসব কাজ করেছে। থাক, আর কিছু বলার নেই। এটা বলে অফিস থেকে বের হয়ে যেতে পিছন থেকে নেহা এসে হাত ধরে বলতে লাগলো, স্মার্ট, 1 মিনিট দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন, যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন, কারণ আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? দেখুন, আমি কোনোভাবে আপনার সাথে খারাপ ব্যবহার করছি না, যা বলার একটু তাড়াতাড়ি বলুন, আমার খুব তাড়া আছে। আসলে স্মার্ট, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি কোনো কিছু না জেনে না বুঝে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, তাই তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দেখুন, আমি আপনাকে সেই কবে মাফ করে দিয়েছি, কারণ এখানে ভুলটা আমার, অন্য কারো না। আপনার কোনো কথা বলার থাকলে বলুন, নয়তো আমি এখনই যাচ্ছি। আসলে তোমাকে আমার প্রথম দেখাই ভালো লাগে, এই ভালো লাগা থেকে তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু তোমাকে ওই সময় বলার মতো সাহস হয়নি। কিন্তু সেই দিন এই বিষয়টা আমি মানতে পারিনি, তাই তোমার উপর প্রচণ্ড রাগ হয়। কিন্তু পরে ভেবেছি তুমি এমন কাজ করতে পারো না। আজকে এইসব শুনে মনে একটু আশা ফিরে পেলাম। কিন্তু নেহা, তোমাকে একটা কথা বলি, আমার সাথে নীলার বিয়ে হয়ে গেছে। মানে কি বলছো? হ্যাঁ, এটাই সত্য। আমার সাথে নীলার বিয়ে হয়ে গেছে। আর ভালো হবে তুমি আমাকে বলে যাও। এটা বলে ওখান থেকে আমি চলে আসি। পিছনে তাকিয়ে দেখি নেহার চোখের কোণে পানি। ওখান থেকে সোজা নীলার বাসায় চলে আসি। বাসায় আসার পরে নীলার বাবা বলে উঠল, তাহলে বাবা, তুমি তোমার গ্রামে কখন যাচ্ছ? জি, এখনই বের হব। তাহলে নীলা তো রাজি হবে না, ও তো উপরে, এখন তাহলে কি করবে? আপনি চিন্তা করবেন না, ওকে আমি কিভাবে রাজি করাতে হয় আমার ভালো মতো জানা আছে। এটা বলে নীলা রুমে যাই। রুমে আসতেই দেখি নীলার শার্ট আর প্যান্ট পরে রেডি হচ্ছে, মনে হয় অফিসে যাবে। আমি এসে বললাম, চলো, আমাদের যেতে হবে। যেতে হবে মানে? যেতে হবে মানে যেতে হবে আমাদের গ্রামের বাড়ি, তোমার শ্বশুর বাড়ি। হোয়াট? আমি যাব গ্রামে, তাও তোর বস্তিতে? হাউ ইজ দ্য ফানি? এই একদম চুপ, তোকে যা বলছি তাই কর, এখনই আমার সাথে চল। আমি তোর সাথে কোথাও যাচ্ছি না। যাবি না? না, আমি কোথাও যাব না।
তখন আমি নীলার হাতটা চেপে দেওয়ালের সাথে ধরতেই নীলা বলতে লাগলো,